নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলের আজকের নিবেদন লেখিকা অন্বেষা রায়ের লেখা গল্প সরস্বতী। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প অন্বেষা রায়ের লেখা সরস্বতী। গল্প পাঠে আমি অর্পিতা। অমন কখনো নয়, যতই হোক অফিসার বলে কথা। ব্যবহার দেখেছ? সুশিক্ষার বিদ্যা একেবারে ঠিকরে পড়ছে। তৃপ্তির খুঁতখুঁতানি তবু যায়নি। বাড়ির বউ একটু সাধারণ সাদামাটা হলেই ভালো হতো নাকি? যার সঙ্গে সহজেই কথা বলা যাবে, মেয়েলি আড্ডার পরিসরে যার সঙ্গে পরনিন্দা পরচর্চা করলেও নিজেকে ছোট মনে হবে না, যাকে অনায়াসে ধমক দেওয়া যাবে, আবার দুটো মিষ্টি কথা বলে কাছেও টেনে নেওয়া যাবে, এমনই একজন অনির্বাণের বউ হোক, সেটাই চেয়েছিলেন তৃপ্তি। স্ত্রীর সংশয়ে হেসেছেন নিরঞ্জন। বলেছেন, অমন মেয়ে তোমাদের সময় হতো গিন্নি। এখন ছেলের বিয়ে দিতে গেলে আধুনিক মেয়েই আনতে হবে। ছেলে ইঞ্জিনিয়ার, ছেলের বউ প্রফেসর। শুনে কি একটুও রোমাঞ্চ হচ্ছে না ম্যাডাম? তৃপ্তি চুপ করে গিয়েছিলেন। স্বামীর যুক্তিতে নয়, ওই ম্যাডাম ডাকটায়। ওই একটা মাত্র শব্দ বলে দেয় তৃপ্তির সব থেকে কাছের মানুষটা আজ কতখানি খুশি, যাকে সুখে রাখাই তৃপ্তির জীবনের একমাত্র উদ্দেশ্য। সে সুখী বোধ করলে আর কী বা নালিশ থাকতে পারে? তাছাড়া এটাও তো ঠিক, বাড়ি থেকে সম্বন্ধ করা বিয়েতে শুধু একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করে না। একটি পরিবার অনেকের মধ্যে থেকে বেছে নেয় আর একটি পরিবারকে। সেই অর্থে শুধু অনির্বাণ নয়, নিরঞ্জন তৃপ্তিও নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন এক আধুনিকা শিক্ষিতা কন্যার পরিবারের দ্বারা। নিরঞ্জনের কথা বেশিক্ষণ ভাবলে আজও গর্ভে মন ভরে ওঠে তৃপ্তির। তার বাপের বাড়িতে নিরঞ্জনের মতো শিক্ষিত মানুষ দ্বিতীয় কেউ নেই। শিক্ষিত তবু মাটির কাছাকাছি। উনি যে ইতিহাসে এমএ সেটা তো বিয়ের আগে জানতেনই না তৃপ্তি। এই মেয়েটিও তেমনই হতে পারে। বেশি কিছু চাহিদা নেই তাদের, একটু মানিয়ে গুছিয়ে থাকুক, মান সম্মান দিক, আর কি। স্বামীর যুক্তি মনে আওড়াতে আওড়াতে ছেলের বিয়ে দিলেন তৃপ্তি। নববধূ হিসেবে নিজের যাবতীয় যন্ত্রণাদায়ক স্মৃতি দূরে সরিয়ে বরণ করলেন ঐশীকে। কিন্তু ধাক্কা খেলেন প্রথমেই। নতুন বউ বাপ মাকে ছেড়ে শ্বশুরবাড়ি এলো, এক ফোঁটা জল পড়ল না চোখ দিয়ে। কনে বউয়ের সাজগোজও যেন কেমন ধারা, মাথায় ওড়না নেই, পরনে আবার সাদা বেনারসি, গয়নাও নামমাত্র, অথচ সঙ্গে এসেছে দুটো পেল্লাই সুটকেস, সবই বই। শুধু কি এই, বিয়ের পরেও কেমন যেন আলগা আলগা থাকে মেয়েটা। কলেজ আর বাড়ি, এই তার জগৎ। নালিশ ঠোকার কোনো উপায় নেই, যা বলবে সঙ্গে সঙ্গে করে দেবে। টিউবলাইট বদলানো থেকে শুরু করে রান্না সবই পারে। মুখে কথা নেই কেবল, কি যেন গভীরভাবে ভেবে যাচ্ছে সর্বক্ষণ। ছেলেকে আড়ালে ডেকে জিজ্ঞেস করেছেন তৃপ্তি, কে রে খোকা, এই বউ কেমন বুঝছিস? অনির্বাণ একগাল হেসে বলেছিল, আমার জন্য একেবারে ঠিক লোকটা ধরে এনেছো তোমরা। মাথায় বুদ্ধি আছে, কিন্তু একদম গায়ে পড়া নয়।
শুনে আরও ধাঁধা লেগে গেছিল তৃপ্তির। নিরঞ্জন অন্যদিকে পুত্রবধূকে নিয়ে ভারী উচ্ছ্বাসিত। যার সঙ্গেই দেখা হয়, যাকেই ফোন করে, এ কথা সে কথার পর ঐশীর প্রসঙ্গ তুলবেনি। বিয়ের পর তো এলেই না, কোণে সাজে কি কাউকে জানা যায়? একদিন বাড়িতে এসো, আলাপ করে যাও আমার প্রফেসর বৌমার সঙ্গে। তৃপ্তি মনক্ষুণ্ণ গলায় বলেন, বলি, এত বড় গলা করে যে বউকে দেখতে ডাকছো, বউ তো মুখে রাগ আরে না গো। নিরঞ্জন বলেন, রাগ করো না ম্যাডাম, রাগ করো না। মেয়েটা তো অসম্মান করছে না তোমাকে, নিজের মতো আছে, এতে দোষের কি দেখলে তুমি? বোঝাতে পারে না তৃপ্তি, তবে বুকের ভেতরে কাঁটাও বিঁধে থাকে। মেয়েটা যেন কেমন ধারা। দিনটি ছিল রবিবার। ঐশীর বিয়ের পর মাত্র 1 মাস পেরিয়েছে। দুপুরে নিজের দিদিকে নেমন্তন্ন করেছিলেন তৃপ্তি। 6 বছরের নাতনিকে নিয়ে দিদি এসেছিলেন বোনের বাড়ি। বাচ্চাটি ভারী ঝকঝকে, সবে সবে সে বানান করে শব্দ পড়তে শিখেছে। হঠাৎ বাচ্চাটি একটি খবরের কাগজ তুলে পড়তে শুরু করলো। জঙ্গল, বিমান, সম্পাদক, প্রধানমন্ত্রী ইত্যাদি ছুঁয়ে যেতে যেতে একসময় সে পড়ল ফ্রেডরিক নিটসের নাম। কৌতূহলী শিশু তার দিদাকে ব্যক্তিটির পরিচয় জিজ্ঞেস করলে তৃপ্তি বললেন, তোমার ছোট দাদুকে জিজ্ঞেস করো। নিরঞ্জনের কাছে উত্তর থাকবে না এমন কোনো প্রশ্ন নিশ্চয়ই পৃথিবীতে নেই। তৃপ্তির বোনপো 2 বার মাধ্যমিকে ব্যাক পেয়েছিল। নিরঞ্জন পড়িয়ে 3য়-বারে তাকে উদ্ধার করেছিলেন। নাতনি এসে নিটসে কে জানতে চাওয়ায় নিরঞ্জন চট করে বললেন, সে অনেক দিন আগেকার এক রাজা ছিল। ঐশী শুনতে পেয়ে বলল, রাজা কেন হতে যাবেন? ফ্রেডরিক নিটসে তো একজন বিখ্যাত জার্মান দার্শনিক ছিলেন, একেবারেই রাজা নন। নিরঞ্জন কোনো কথা বললেন না। ঐশী ঘরে চলে গেল। তৃপ্তিকে দিদি বললেন, বেশ দাপুটে মেয়ে তো, কেমন ট্যাঁকস ট্যাঁকস কথা শুনিয়ে দিল রে নিরঞ্জনকে, কিছু বলতে পারিস না তোরা? কোনো উত্তর দেয়নি তৃপ্তি। প্রসঙ্গ পাল্টে ফেলেছেন বুদ্ধি করে। তবে দিদির কথাটা মন থেকে একেবারে ফেলে দিতেও পারেননি। ভেবেছেন, ভুল তো বলেননি দিদি, ভারী বেয়াদব মেয়ে, এমনিতে মুখে বাক্যে ফোটে না, আর আজ সবার সামনে শ্বশুরের ভুল ধরিয়ে পণ্ডিত সাজছে। অবসরের পর নিজের বাড়িতে পাড়ার কিছু গরিব বাচ্চাকে বিনামূল্যে পড়াতেন নিরঞ্জন। নাম ছড়ালে ছাত্রছাত্রী এমন বাড়তে থাকে যে জায়গার অভাব দেখা দেয়। ফলে নিরঞ্জনের ক্লাস বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হয় পাড়ার ক্লাবে। মাত্র 6 মাসেই নিরঞ্জন গোটা পাড়ায় মাস্টারমশাই নামে পরিচিত হন। বেশ কিছু সমবয়সী বন্ধু বান্ধবও জুটে যায়। তাদের মাঝে মধ্যে বাড়িতে ডেকে খাওয়া দাওয়া আর আড্ডার ব্যবস্থা করেন। এমন সব আড্ডায় নিরঞ্জনই প্রধান বক্তা হন। পৃথিবীর নানা রকম বিচিত্র খবর দিয়ে সকলকে চমকে দেওয়ার অভ্যেস আছে তার। মাঝে মাঝে ইতিহাস বা পুরাণ থেকে প্রশ্ন করে বিপাকেও ফেলে দেন বন্ধুদের। তারপর হাসতে হাসতে উত্তর দিলে প্রশংসার হাততালিতে বন্ধুরা ভরিয়ে দেন নিরঞ্জনকে। আজও আড্ডার মাঝে নিরঞ্জন ছুড়ে দিয়েছে একটা প্রশ্ন, বলো তো দশরথের বাবার নাম কি? একদম ফোন ঘাটবে না কেউ। বন্ধুরা একে অপরের মুখ চাওয়াচাই করে হার মানলেন। মুচকি হেসে বাজিমাত করা কায়দায় নিরঞ্জন বললেন, দশরথের বাবার নাম দিলীপ। হ্যাঁ, দিলীপ। সকলে অবাক, এমন আধুনিক নাম কিনা পৌরাণিক যুগের। উচ্ছ্বাসে সবে হৈ হৈ করে উঠবেন, ঠিক তখনই তৃপ্তির সঙ্গে চা জলখাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকল ঐশী।
শান্ত স্বরে সে বলল, দশরথের বাবার নাম দিলীপ নয়, অজ। অবাক হয়ে নিরঞ্জন দেখলেন বন্ধুদের চোখে মুখে দ্বিধা। পরিস্থিতি আয়ত্তে আনতে নিরঞ্জন হালকা গলায় বললেন, না না, দশরথের বাবার নাম দিলীপ, আমি নিজে পড়েছি। ঐশী হারার পাত্রী নয়। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে সে বলল, কোথায় পড়েছ? ভুল লিখেছে। দশরথের বাবা হলেন অজ, অজর বাবা হলেন রঘু, রঘুর বাবা দিলীপ। এই দিলীপকেই সুরভি নিঃসন্তান থাকার অভিশাপ দিয়েছিলেন। তারপর নন্দিনীর সেবায় দিলীপ অভিশাপ মুক্ত হয়েছিলেন। এরপর আর সন্দেহের অবকাশ থাকে না। বাবা, তুমি দেখি বিজ্ঞানের ছাত্রী হয়েও পুরাণ গুলে খেয়েছ। মুগ্ধস্বর বেজে উঠল অতিথিদের গলায়। একজন তো যাবার আগে বলেও গেলেন, নিরঞ্জন, বৌমার কাছে একবার রামায়ণ আর মহাভারতটা ঝালিয়ে নিতে পারো। রাতে স্বামীর কাছে অনুযোগের সুরে তৃপ্তি বললেন, সবই এক। তোমার দিদি বৌদিরা গ্র্যাজুয়েট ছিল বলে আমাকে কথা শোনাতো, আর এইটুকুনি মেয়ে আমাকে অযোগ্য মনে করে বলে তোমাকে তাক করেছে। যতই ঠিক হোক, সকলের সামনে শ্বশুরকে এভাবে বলে কেউ? তোমার একটা মান সম্মানের ব্যাপার তো আছে নাকি? সব শুনে পুত্রবধূর প্রতি সামান্য হলেও অভিমান হলো নিরঞ্জনের। সত্যি তো, সকলের সামনে এভাবে কেউ ভুল ধরায়? মেয়েটা যেন কেমন ধারা। মুখে খালি বললেন, ছাড়ো ওসব। তৃপ্তি চুপ করলেন। তবে যত দিন যেতে লাগলো, তৃপ্তির পক্ষে চুপ করে থাকাটাও যেন ততই অসহনীয় হয়ে উঠতে লাগলো। আশ্চর্য তো, প্রতি পদে পদে নিরঞ্জনকে হেনস্থ করাই কি মেয়েটার একমাত্র উদ্দেশ্য? তার ভাসুর দেওরদের থেকে কিছু কম তো নয়। বিয়ের সময় থেকেই দেখেছেন অনাথ খুড়তুতো ভাইয়ের প্রতি তাদের কি চরম অবহেলা। নিরঞ্জন যেন মানুষই নন। কি অপরাধ? নিরঞ্জন তাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেননি। সেই জন্য প্রতি পদে পদে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। নখের আঁচড়ে ছবি আঁকা নিরঞ্জনের ছোটোবেলার শখ। তর্জনী আর বুড়ো আঙুলের নখের মাঝে কাগজটা রেখে সেই কাগজে নখ চেপে তুলির মতো টানলেই দুর্গা, হাঁস, ফুল, বিনা হাতে সরস্বতী কত কি ফুটে ওঠে। হালকা অথচ স্পষ্ট রেখা। চোখ বন্ধ করে হাত দিয়ে ছুঁলেও যেন চেনা যায় ছবিটা। বিয়ের পরপর সেসব দেখে বাচ্চা মেয়ের মতো চোখ চকচক করে উঠত তৃপ্তির। নিরঞ্জন দুঃখ করে বলতেন, দাদারা ছোটোবেলায় এসব দেখে কি বলতো জানো? বলতো এসবে সময় নষ্ট করার থেকে ঠোঙা বানালে বেশি লাভ হতো। কথাটা শুনে ছোট ছেলের মতো স্বামীকে বুকে টেনে নিয়েছিলেন তৃপ্তি। ওই বাড়ি থেকে বেরিয়ে সাপে বড় হয়েছে ভাবেন তৃপ্তি। অমন পরিবারে থাকা মানে জীবন নরক করে দেওয়া। অনি হওয়ার পরেও কি জ্বালা ধরানো কথা। ছেলে বড় হলে ভালো দেখে মাস্টার দিস, নিজেদের মতো মূর্খ করে রাখিস না। নিরঞ্জনের মতো মানুষকে কেউ ওভাবে অপমান করতে পারে? ভাবলে আজও চোখে জল আসে তৃপ্তির। নিরঞ্জনও তেমন। একটা প্রতিবাদের শব্দ কোনোদিন বেরোয়নি মুখ দিয়ে। এখনও সব মেনে নিচ্ছেন চুপচাপ। পরের দিন অশান্তির কাঁটা নুইয়ে দিয়ে একটা খুশির ঘটনা ঘটল তৃপ্তি নিরঞ্জনের জীবনে। যে ক্লাবে বাচ্চাদের পড়ান নিরঞ্জন, আগামী 15ই আগস্ট সেই ক্লাবে পতাকা তোলার আমন্ত্রণ পেলেন। তারপর বক্তৃতা। নিরঞ্জন ভাবলেন শুরুতে দুকলি গান গেয়ে বক্তব্য পেশ করবেন। সেই মতো বক্তৃতার একখানি খরসাও করলেন। স্ত্রীকে সেটাই শোনাচ্ছিলেন। ঘর মুছতে মুছতে কাজের মেয়ে কাজলও গুনগুন করছিল, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই। শেষ হওয়ার আগেই ঐশী হাজির। কথাটা
ধনধান্যে পুষ্পে ভরা নয়, ধনধান্য পুষ্প ভরা। কথা কটি বলেই নিজের কাজে ফিরে গেল। কেন নিরঞ্জন গাইছে, কি ব্যাপারে, সে বিষয়ে কোনো কৌতূহল নেই। সাধারণ সৌজন্যমূলক জিজ্ঞাসাও যেন করতে জানে না মেয়েটা। কাণ্ড দেখে কাজলও ঘর মোছা থামিয়ে হাঁ করে তাকিয়ে রইল ঐশীর দিকে। তৃপ্তি একটু গম্ভীর হয়ে গেলেন। নিরঞ্জনের মুখেও মেঘ দেখা গেল। মেয়েটা এই অপমান ইচ্ছে করে করে নাকি সত্যিই খেয়াল করে না কিছু? বিষয়টা অনেকে জানানোর ইচ্ছে জোর করেই সংবরণ করলেন তৃপ্তি। ছেলেটা আগামীকাল অফিস ট্যুরে যাচ্ছে, কী দরকার এই সময় অশান্তি করে? দুদিন পর নিরঞ্জন পাড়ার দোকানে ওষুধের অর্ডার দিচ্ছেন ফোনে। লাইনে সমস্যা, একটা ঘ্যাস ঘ্যাস শব্দ। দোকানদার বুঝতে পারছেন না নিরঞ্জনের কথা। নিরঞ্জন ওষুধের নাম বোঝাতে শেষেমেশে বানান করে বলতে শুরু করেছেন। ঐশী এসে হাজির। বাবা, বানানটা ভুল হচ্ছে, ওটা সি হবে, এস না। পাশের ঘরে চোয়াল শক্ত করলেন তৃপ্তি। ফোনের ওপার থেকে দোকানদারের কানে নিশ্চয়ই ঐশীর কথাগুলো গেছে। কি ভাবছে সে? মাস্টারমশাই সামান্য একটা ওষুধের বানানও জানেন না? মনের মধ্যে সিঁদুরের মেঘের মতো উঁকি দেয় আশঙ্কা। ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাবে না তো ঐশী? অতীতের বুক থেকে মাথা তোলে স্মৃতি। ঘরের মধ্যে স্বামীকে চিৎকার করে বলেছিলেন, যা, যেমন দেবা তেমন দেবী। একজন সারাদিন ভুলভাল ইংরাজি উচ্চারণ করে যাচ্ছে, আর একজন একেবারে আকাট মূর্খ। এইসব লোকজন বাড়িতে থাকলে যত বড় ইংলিশ মিডিয়ামে পড়াও না কেন, ছেলে ওই পদই তৈরি হবে। আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন তৃপ্তি। নিরঞ্জন যেমন নির্বিবাদী মানুষ, তাড়িয়ে না দিলে বুঝি ওখানেই থেকে যেতেন আজীবন। বিকেলে নিরঞ্জন পড়াতে গেলে ছাদে গিয়ে দিদিকে ফোন করলেন তৃপ্তি। একথা সে কথার পর দিদিই পারল নিজের পুত্রবধূর কথা। মোবাইলে মুখ গুজে থাকে সারাদিন, দেখভাল করে না ইত্যাদি। দীর্ঘশ্বাস ফেলে তৃপ্তি বললেন, তাও ভালো, আমাদের ঘরে তো কলেজ বসে গেছে দিদি। আমার কথা ছাড়ো, ওকেও এখন সাবধানে কথা বলতে হয়, উঠতে বসতে ভুল ধরছে। দিদি উত্তেজিত গলায় বললেন, বলেছিলাম, সেদিন যেভাবে ও নিরঞ্জনের মুখের ওপর ক্যাটক্যাট করে কথা শোনালো, সেদিনই ভালো লাগেনি আমার। যতই দিগ্গজ হও, গুরুজনকে মান্যিগণ্যি করবে না? দিদিকে উত্তর দেওয়ার আগেই ডোরবেল বাজল। বিপাশা এসেছে। বিপাশা তৃপ্তিদের প্রতিবেশী। সে বলল, তোমাকে ফোনে না পেয়ে চলেই এলাম কাকিমা, দরকারি একটা কথা আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যরকম একটা অনুষ্ঠান আনতে চলেছে আমাদের চ্যানেল কাঞ্চন বাংলা। এখানে সমাজে এমন কিছু মানুষকে সামনে আনা হবে যারা সাধারণ হয়েও অসাধারণ। যেমন নিরঞ্জন কাকু, একজন অবসরপ্রাপ্ত মানুষ হয়েও তিনি যেভাবে গরিব বাচ্চাদের বিনামূল্যে নিয়মিত লেখাপড়া শেখাচ্ছেন, তা সত্যিই অভাবনীয়। অল্প বয়সী একটা মেয়ের মুখে স্বামীর প্রশংসা শুনে আনন্দে গর্বে চোখে জল এসে গেল তৃপ্তির। বিপাশা বলল, সামনের মঙ্গলবার আমরা কাকুর একটা ইন্টারভিউ নেব, সেটাই দুদিন বাদে সম্প্রচারিত হবে আমাদের চ্যানেলে। বিপাশা চলে গেলেও অনেকক্ষণ উত্তেজনায় স্থির হয়ে বসতে পারলেন না তৃপ্তি। এই হয়, ভগবান ঠিক দেখেছেন ওপর থেকে। হাঁটুর বয়সী একটা মেয়ে ভুল ধরে যাকে অপমান করবে, আর কয়েকদিন পর সেই মানুষটাই টিভির সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। কথাটা পাখির ছানার মতো বুকের ভেতর ফরফর করতে থাকলেও তৃপ্তি খবরটা নিরঞ্জনকে ফোন করে জানালেন না, সামনাসামনি বলবেন। পরবর্তী দুদিনে আরও কিছু ভুলের হিসেব জমা হলো নিরঞ্জনের নামে। কখনো খবর, কখনো ইতিহাস, কখনো দেশের নাম, কখনো বা চিকিৎসা পদ্ধতি। বন্ধুদের সামনে একাকী
বা কাজের লোকের উপস্থিতিতে। ভুল দেখলে, ভুল শুনলেই নিরঞ্জনকে শুধরে দেয় ঐশী। ঐশী বাড়িতে থাকলে নিরঞ্জন আজকাল কথা কম বলেন। চুপচাপ খবরের কাগজ পড়েন, নয়তো নিজের ঘরে বসে নোকে ছবি আঁকেন। তৃপ্তি স্বামীকে বললেন, শোনো, কয়েকটা দিন যেতে দাও, টিভিতে যখন তোমাকে দেখাবে তখন আচ্ছা করে জবাব দেওয়া হবে। এক সন্ধেবেলা আকাশ কালো করে মেঘ জমল, বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। কলেজ থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে ঐশী এসে দাঁড়ালো ক্লাব ঘরের দালানে। ভেতরে তখন বাচ্চাদের জ্যামিতি শেখাচ্ছেন নিরঞ্জন। আগে শুধু ইতিহাস আর বাংলা পড়াতেন, আজকাল ছাত্রছাত্রীদের অনুরোধে অঙ্ক বিজ্ঞানও শুরু করেছেন। পড়ার আগে পাঠ্য বইটা উল্টে পাল্টে দেখে নেন, ওতেই ম্যানেজ হয়ে যায়। ত্রিভুজ সংক্রান্ত একটা জটিল অঙ্ক বই থেকে টুকে সবে সমাধান শুরু করেছেন। এমন সময় ধীর পায়ে ক্লাব ঘরের ভেতরে ঢুকে এলো ঐশী। তার চোখ স্থির হয়ে আছে কালো বোর্ডে। নিরঞ্জনের বুক কেঁপে উঠল। ঘর ভর্তি ছেলে মেয়ে, কী বলবে মেয়েটা সবার সামনে? পাড়ার বন্ধুদের মতো, ওষুধ বিক্রেতার দোকানের মতো, কাজের মেয়ের মতো, তৃপ্তির দিদির মতো এবারও কি এরাও জেনে যাবে নিরঞ্জন আসলে কিছুই জানে না? একটু টোকা মারলেই প্রমাণিত হয়ে যাবে তিনি কত বড় মূর্খ। এই ঘটনাটা প্রচার হলে আদেও কি সামনের সপ্তাহে শুটিংটা হবে? পতাকা তোলার জন্য ক্লাব কর্তৃপক্ষ ডাক দেবে তাকে? দেবে না, বরং হাসাহাসি করবে তাকে দেখলে, ঠিক যেমনটা এককালে করতো জারতো দিদিরা। প্রথমে তার গ্রাম্য আবভাব দেখে, মলিন পোশাক দেখে, তারপর লেখাপড়ায় তার অক্ষমতা দেখে ওরা হাসত, ওদের বন্ধুরা হাসত। সেই রকমটাই কি আবার হবে এই বৃদ্ধ বয়সে? সেটাই কি চায় ঐশী? ছাতা ব্যাগ নামিয়ে রেখে ঐশী এগিয়ে এলো আরও কয়েক পা। চক ডাস্টার তুলে নিল নিরঞ্জনের অনুমতি ছাড়াই। তারপর যত্ন করে মুছে ফেললেন নিরঞ্জনের করা অংশটুকু। ছাত্রদের দিকে ফিরে বলল, মাস্টারমশাইয়ের আজ শরীরটা ভালো নেই, বাকি ক্লাসটা আমি নিলে অসুবিধে নেই তো তোমাদের? অবাক চোখে ঐশীর দিকে তাকালেন নিরঞ্জন। এই বিস্ময়ে কোনো মুগ্ধতা নেই, আছে প্রগাঢ় বিমূঢ়তা। মেয়েটি যে এমন চতুর তা তো বোঝা যায়নি আগে। এইভাবে ধীরে ধীরে ঠান্ডা মাথায় সকলের চোখে নিরঞ্জনকে নিজ প্রমাণ করে কি লাভ ওর? বৃষ্টি কমলে একই সঙ্গে বাড়ি ফিরলেন দুজনে। ঐশী বলল, আমি ক্লাসে পড়ানোর আগে প্রতিদিন পড়াশোনা করে যাই, যদি কেউ কোনো প্রশ্ন করে ভুল উত্তর যেন না পায় আমার থেকে। নিরঞ্জন চোয়াল শক্ত করলেন, তারপর বললেন, এরা সব গরিব গুড়ব, ফ্রিতে যতটুকু পাচ্ছে সেই অনেক। ঐশী কিছুক্ষণ চুপ থেকে বলে, শিক্ষকের দায়িত্ব সঠিক পড়ানো, যতটুকু পড়াচ্ছেন তা যেন যত্ন নিয়ে পড়ানো হয়, টাকা নিয়ে হোক বা না নিয়ে। স্তম্ভিত হয়ে গেলেন নিরঞ্জন। মেয়েটার আস্পর্ধা তো বড় কম নয়। বেশ কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে চাইলেন, কিন্তু মুখে ভাষা জোগাল না। বাড়িতে ফিরে দেখলেন তৃপ্তি ফোনে দিদির সঙ্গে কথা বলছেন, চোখ মুখ থমথমে। আগামীকাল সকালে শুটিং। তৃপ্তি গম্ভীর কেন? নিরঞ্জন ঘরে এসে জামাকাপড় বদলে এক টুকরো কাগজ নিয়ে বসলেন। অস্থির মনটাকে শান্ত করার দরকার। নখের টানে সাদা কাগজে দুর্গার মুখ, পাখি, গাছ ফোটালে আহত মন আরাম পাবে। এমন সময় ঘরে ঢুকে দরজা দিলেন তৃপ্তি। চাপা গলায় বললেন, কাণ্ড শুনেছ? জিজ্ঞাসু চোখে তাকালেন নিরঞ্জন। তৃপ্তি গলা আরও গভীরে নামিয়ে বললেন, দিদি খবর দিল অংশুর এক বন্ধু নাকি অনিতের বিয়ের ছবি দেখে ঐশীকে চিনতে পেরেছে, ওর ভাইয়ের সঙ্গে প্রেম করত। চমকে উঠলেন নিরঞ্জন। তৃপ্তির গলায় চাপা রাগ। নিজের গায়ে কাদা তো, তাই বরাবর আমাদের ছোট করে।
এত বড় আস্পর্ধা, খবরটা গোপন করে বিয়ে করলো। আমি কালই ধরব। আগে না বললে শুটিংয়ে 10টা লোকের সামনে ঝামেলা পাকাবে। বিপাশা তো সবাইকে যেতে বলেছে, পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলবে নাকি। আজ রাতে দিদি ছেলেটার নাম জেনে জানাবে আমাকে। কাল সকালে বিপাশারা আসার আগে তুমি বলবে ওকে, একেবারে মুখের ওপর। যেভাবে বন্ধুদের সামনে, কাজের লোকের সামনে তোমাকে দিনের পর দিন অপমান করেছে, তার একটা জবাব না দিলে কাল যে কী কাণ্ড বাঁধাবে ভাবতে পারছি না। হতে পারে ও কলেজে পড়ায়, তা বলে তুমিও তো কম নয়। তখনকার দিনে ইতিহাসে এমএ, চারটিখানি কথা, সেটার দাম ওকে বুঝিয়ে দিতে হবে। কেন কে জানে, হঠাৎই বুকের ভেতর রাগ, কষ্ট, ভয় মিলেমিশে নিরঞ্জনকে অস্থির করে তুলল। স্থির কথায় কোনো উত্তর দিলেন না তিনি। অর্ধেকটা আঁকা কাগজটা পকেটে ভরে বারান্দায় উঠে গেলেন চুপচাপ। গোটা রাত বারান্দায় বসে নখে আঁকলেন নিরঞ্জন। উড়ন্ত হাঁসের পিঠে বসে আছেন বীণাপাণি। চেষ্টা করে যাচ্ছেন, মনের মতো হচ্ছে না কিছুতেই। মাথার ভিতর তোলপাড় করে উঠছে হাজার হাজার স্মৃতি। তৃপ্তি জানে না উচ্চ মাধ্যমিকে দুবারের চেষ্টায় পাশ করেছিলেন নিরঞ্জন, খুড়তুতো ভাইয়ের সঙ্গে একই বছরে। সে কি লজ্জা, নম্বর পেয়েছিলেন অতি সামান্য। 3 দিন ঘরের দরজা বন্ধ করে সাদা কাগজে নখে এঁকেছেন। বন্ধ দরজার ওপাশ থেকে কানে আসতো ব্যঙ্গ বিদ্রূপ। এই গাধা নখ বার করেছে, এবার হালুম করবে কিন্তু। তারপরেই উল্লাসিত হাসি। তিনি পারেননি, সে কি তার অপরাধ? কোনো কিছু পেরে না ওঠা কি ক্ষমার অযোগ্য কোনো অন্যায়? পণ করেছিলেন বিজ্ঞান ছেড়ে ইতিহাস নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করবেন, ভালো রেজাল্ট করে তাক লাগিয়ে দেবেন সবাইকে। খেটেছিলেনও খুব। ইচ্ছে ছিল এমএ করে কলেজে পড়াবেন, ফর্মও তুলেছিলেন। কিন্তু স্নাতক স্তরে যথেষ্ট নম্বর না থাকায় স্বপ্ন ভেঙে গেল। শুধু আশেপাশের লোককে দোষ দিয়ে কি হবে? স্বয়ং মা সরস্বতী বুঝি বিরূপ তার প্রতি। সেদিনও ছিলেন, আজও আছেন। নয়তো যাকে স্নেহ দিয়ে, সম্মান দিয়ে নিজের ঘরে আনলেন, সে এমন অনায়াসে অপমান করতে পারে তাকে? শেষ রাতে বারান্দায় আরামকে দাঁড়াতেই ঘুমিয়ে পড়লেন নিরঞ্জন। সকালে ঘুম ভাঙল তৃপ্তির ডাকাডাকিতে। চোখ মেলতেই তৃপ্তি বললেন, ছেলেটার নাম সুমন্ত্র দস্তিদার। 2 বছরের প্রেম ছিল ওদের স্কুলে থাকতে। তুমি এক্ষুনি জিজ্ঞেস করো ছেলেটাকে চেনে কি না, কি বলে দেখি। নিরঞ্জন মনের ভিতরে বিঁধে থাকা অস্বস্তির কাঁটাটাকে পাত্তা না দিয়ে ঐশীকে ডাকতে যাবেন। তার আগেই ঐশী এসে দাঁড়ালো সামনে। বলল, আমার একটা কথা বলার আছে। আজ তো একটু পরেই শুটিং শুরু হবে, তার আগেই বলে নেওয়া ভালো। ঐশীর গলা পেয়ে বা নিরঞ্জনের গলা না পেয়ে তৃপ্তিও এসে দাঁড়িয়েছেন বারান্দায়। নিরঞ্জন ক্লান্ত স্বরে বললেন, বলো, আমারও কথা আছে তোমার সঙ্গে। ঐশী এগিয়ে এসে একগোছা কাগজ এগিয়ে দিল নিরঞ্জনের দিকে। বলল, কাল এগুলো বারান্দায় ছড়িয়েছিল, নখে আঁকা এই ছবিগুলো তোমার করা বাবা? বাবা ডাকটা সজোরে আঘাত করল নিরঞ্জনের ভেতরে জমে থাকা বরফের দেওয়ালে। তিনি ঐশীর দিকে না তাকিয়ে মাথা নাড়ালেন। চট করে একেবারে বাচ্চা মেয়ের মতো পায়ের কাছে বসে পড়ল ঐশী। বলল, দারুণ তো, ক্লাবের বাচ্চাদের এগুলো শেখানো যায় না বাবা? তারপর কারোর উত্তরের অপেক্ষা না করেই বলল, এই রকম ব্যতিক্রমী একটা আর্ট ফর্ম নষ্ট হতে দিলে চলবে না। আজই বিপাশাদের এটার কথা জানানো দরকার। ওদের মাধ্যমে অনেক মানুষ এই বিষয়ে। আরও যে কত কিছু বলে গেল মেয়েটা, কানে গেল না নিরঞ্জনের। অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি। তৃপ্তির চোখেও অভূতপূর্ব বিহ্বলতা। যেন কি হচ্ছে তার ঠিক ঠাহর করতে পারছেন না। স্বামী স্ত্রী চোকাচুকি হতেই নিরঞ্জন নিষেধ করলেন,
তৃপ্তি যেন মনের ভেতর শুনতে পেলেন স্বামীর গলা। ওই ছেলেটির কথা আর বলো না ম্যাডাম, মেয়েটা বোধহয় আমাকে ঠিক অপমান করতে চায়নি কখনো। লেখাপড়া ছাড়া কিছু মাথায় রাখে না, তাই ভুল দেখলে শুধরে দেয়। কথা বলতে বলতেই ছবিগুলোর ওপর ঝুঁকে পড়ল ঐশী। দৃশ্যটা চোখ বন্ধ করে দেখলেন নিরঞ্জন। তিনি জানেন এবার কাগজে নখ বোলালেই এঁকে ফেলবেন ছবি হাতে বসে থাকা সরস্বতীকে। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।